দীর্ঘ ৭ দিন মেডিকেলে ভর্তি থাকার পরে বাসায় এসে যখন দেখি ইনকিউবেটর ভর্তি বাচ্চা, তখন কেমন লাগে বলুন? আর এই কয়দিন আপনাদের মাঝে আসতে পারিনি, কোনো আপডেট দিতে পারিনি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। শুধু হসপিটাল বলে ভুল হবে। ৩ থেকে ৪ দিন ছিল আমার বাড়িতে একটা বিয়ে, আর ৪ দিনের মতো ছিলাম হসপিটালে ভর্তি। আর এই সময়গুলোতে আমার খামারে কি ঘটে গেছে আমি নিজেও জানি না। এরপরে এসে যা দেখেছি খামারে এবং যে সকল অভিজ্ঞতা অর্জন করেছি সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। এবং কেউ যদি দূরে থেকে খামার পরিচালনা করতে চান তার কি কি প্রবলেম সম্মুখীন হতে পারেন আমার এই ৭ দিনের অভিজ্ঞতাতে আপনাদেরকে বলতে পারবো। এখন বলতে পারেন, ভাই আপনি যে ৯ দিন যাবত ভিডিও দেননি, ৭ দিনের কথা কেন বলছেন? ৭ দিন পরে খামারে এসে 2 দিন লাগছে শুধু আমার খামারকে আমার মতো করে অ্যাডজাস্টমেন্ট করতে, মানে ঠিক করতে আর কি, যা অবস্থায় ছিল। তো সেই অভিজ্ঞতা আজকে শেয়ার করবো আপনাদের কাছে। আপনারা পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আপনাদেরকে চেষ্টা করব যুব আগ্রহের মাধ্যমে আজকের এই ভিডিওতে খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যারা মূলত দূরে থেকে খামার পরিচালনা করেন তাদের জন্য। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার খামারে এইটা, আমি যেদিন আসি সেই রাতের পরের দিন আর কি, রাতের বেলা ভিডিও করার একেবারেই সুযোগ পাইনি। কারণ হচ্ছে আমার খামারে যে বাচ্চাগুলা ছিল, বড় বাচ্চা যেগুলো দেখেছিলেন সেগুলা আমার এই ৭ দিনে যথেষ্ট বড় সাইজ হয়ে যায়। এবং এদেরকে আমার আব্বা আর কি, উনি এই খামার এই কয়দিন দেখাশোনা করতেছিল, উনি এই খাঁচার মধ্যে থেকে বের করে নিচে ফ্লোরে লাইটিং করে দেয়। সে সময় বাচ্চারা ঠান্ডা লেগে একেবারে কাদা মাখা অবস্থা, মানে পানিতে ভিজে একাকার অবস্থা। ওদেরকে সারা রাতে আর কি ওদেরকে চেঞ্জ করে গরম জায়গায় দেওয়ার ব্যবস্থা করছি। সেগুলো ভিডিও একটু পরে দিচ্ছি, আসলে ভিডিও করতে পারিনি তখন, কোথায় রাখছি সেগুলো দেখাবো। আর পরের দিনই আমি আজকে সকালে ঘুম থেকে উঠে মেশিনের মধ্যে চেয়াও চেয়াও শব্দ শুনতেছিলাম। তখন দেখতেছি আমার ওপরের যে র্যাকে যে ডিমগুলো ছিল সেগুলো থেকে ডিম থেকে বাচ্চা ফেটে কবে যে বের হয়েছে, কালকে বের হয়েছে না আজকে বের হয়েছে জানি না, বাচ্চা সব বেরাই একেবারে নিচে পড়ে আছে অনেকগুলা। তো তারপর আমি কি করলাম, আমি এই ডিমগুলোকে নিচে সেটারে দিয়ে দিয়েছি। এখন সেটার থেকে দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টার মধ্যে কি পরিমাণ বাচ্চা বের হয়েছে। আসলে কি বলবো, এই ইনকিউবেটরের মধ্যেও আসলে দেখার সুযোগ হয়নি। তো এই কয়দিন যারা ভিডিওতে কমেন্ট করতেছিলেন বা অন্য কোনো কিছু যে ভাই হারাই গেলেন কেন, আবার এই সেই, ভাই হারাইনি, একটু অসুস্থতার কারণেই আর কি করতে পারিনি। আর বাসায় বিয়ে খাওয়ার পরেই মূলত অসুস্থতা হয়েছে। তো আমি ইনকিউবেটরের ভিতর থেকে ডিমের বাচ্চা যেগুলো বের হয়েছে সেগুলোকে বের করে ব্রুডিংটা রেডি করে ফেলছি, ব্রুডারটা, সেই ব্রুডারটার মধ্যে ব্রুডিং করার ব্যবস্থা করতেছি। এবং ব্রুডারের ভিতরে যে বাচ্চাগুলো ছিল বড়, সেগুলোকেও কিন্তু আমি আলাদা জায়গায় শিফট করে ফেলছি। আর আমার এখানে যারা ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি কিভাবে দেশি মুরগি পালন করি। আমি এক একটা করে ব্যাচ করি, যেগুলো বড় ছোট আকারে, বড়গুলোকে আলাদা আলাদা করে পার করে দিয়ে চেঞ্জ করে করে জায়গা চেঞ্জ করে করে করি। এক কথায় একটা চক্রাকার বৃত্তর মতো গোল করে আমার বাচ্চাগুলোর এজের সাথে সাথে ঘুরতে থাকে। ছোট বাচ্চা ব্রুডিংয়ে, তারপরে আরেকটা খাঁচা, তারপর আরেকটা খাঁচা, তারপরে ছেড়ে দিয়ে বিভিন্ন সিস্টেম করে আমি পালি। এগুলো আপনারা দেখছেন। তো তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে আমার ইনকিউবেটর। সেই ইনকিউবেটর থেকে আজকে বাচ্চা বেরোচ্ছে, এত বাচ্চা একসাথে বেরোইছে এবং এত সুন্দর একটা হ্যাচিং রেট পাইছি ডিমের। আপনারা কি বলবো, মাশাল্লাহ, এত সুন্দর হ্যাচিং রেট পাইছি। যদিও বা আমার ডিম কেনা ছিল অনেক ডিম, আমার খামারের ছিল মোটামুটি 30%, আর 70% ছিল কেনা ডিম। আপনারা দেখছেন আমি কিনি ডিম। তো এর জন্য আসলে ওই ডিমের ইনকিউবেটরের বাচ্চা বা ওই ডিমের যে হ্যাচিং রেট কেমন পাবো তাও জানি না। এবং এই ইনকিউবেটর কিন্তু আমার তৈরি করা, সেই ইনকিউবেটর থেকে আসলে রেজাল্টটা কেমন পাবো সেটাও জানতাম না। তো আসলে এর আগেও বিগততে রেজাল্ট পাইছি, কিন্তু এত ডিম একসাথে দিয়ে যে এত সুন্দর রেজাল্ট পাবো এটা আসলে কল্পনার বাইরে। আপনারা এখানে ট্রেতে দেখলে বুঝতে পারবেন যে আমার প্রায় 200-র মতো ডিম ছিল, সেখানে মাত্র কয়েকটা ডিম দেখতে পাচ্ছেন এখানে পড়ে আছে। বাকি যে ডিম ছিল সেগুলোর মধ্যেও বাচ্চা আছে, বের করে দিলে এরা বাচ্চা হয়ে যাবে। এবং পরবর্তীতে আমি একটু পরে আবার আপনাদের ভিডিওতে দেখাবো সেই বাচ্চাগুলো যেগুলো বাকি ডিম থেকে গেছে। এর মধ্যে অনেকগুলো আর কি ওই যে ডিমে ভ্রূণ নাই, আমাদের এলাকায় বলে বাওয়া, সেই বাওয়া ডিম, অথবা ডিমের ভিতরে কয়েকটা ডিমের মধ্যে শুধু বাচ্চা মারা গেছে। বলতে গেলে মোটামুটি 95%, 90%-এর ওপরে আর কি হ্যাচিং রেট পাইছি। আর যেগুলো এখন এই মুহূর্তে আর কি ডিম থেকে বাচ্চা বের হতে পারেনি, সেগুলোকে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে ডিম থেকে বের করে দিচ্ছি। তো এখন আসি আসল কথা, যারা দূর থেকে খামার পরিচালনা করেন তারা আসলে আমার ভিডিও থেকে আজকে কি কি দেখতে পারেন। ব্যাপারটা হচ্ছে, আমি যেভাবে খামার পরিচালনা করি তাতে আমার সারা দিনে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে সর্বোচ্চ আমার এই খামারে। কোনো কোনো দিন এক্সেপশনাল, ওই দিন পুরা দিন লেগে যায়। মানে আসলে কি বলবো, যখন সপ্তাহে একদিন ক্লিনিং বা অন্য কোনো কিছু করি তখন আর কি। বাকি দিনগুলোতে 1 থেকে 2 ঘন্টা আমি পরিশ্রম দিলে আমার খামারটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং আমার বাচ্চা মারা যায় না, সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু আমার আব্বা আর কি, উনি এই খামারে সারা দিন সময় দিছে, সারা রাত দিন দিয়ে সারা দিন দিছে, সারা রাত দিছে আর কি। মানে প্রেশান হয়ে গেছে বেচারা। কিন্তু আসলে আমার চেয়ে অনেক বেশি শ্রম দিছে। কিন্তু আসলে রেজাল্টের বেলায় বলতে গেলে কয়েকটা বাচ্চা নষ্ট হয়েছে, মারা গেছে এই কয়েকদিনের মধ্যে। তারপরে হচ্ছে এই খামারের বাকি যে বাচ্চাগুলো, এগুলোর গ্রোথ পারফরমেন্সে ইফেক্ট পড়ছে আমি এসে যেটা দেখতে পারছি। কিন্তু হচ্ছে উনি কিন্তু অনেক অনেক খাটাখাটনি করছে। আমার আব্বা আসলে কি বলবো, আমার আমার চোখে আমার আব্বা আমার হিরো। তো উনি আমার এই যে এখনো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে খাবার পানি দেওয়া, এখানে উনি যে শ্রমটা দেয় এই শ্রমটা আসলে আমি কখনোই দিতে পারি না। উনি এত শ্রম দেয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা দূর থেকে খামার পরিচালনা করেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে শ্রম দেওয়া এক জিনিস আর খামারটাকে বোঝা আর এক জিনিস। আমার আব্বা এমন কোনো কাজ নাই যে খামারে উনি আমাকে হেল্প করে না।
কিন্তু ব্যাপার হচ্ছে যে বুঝা জিনিসটা একটু অন্যরকম। যেমন দেখেন এই যে এই বাচ্চাগুলো বড় হয়ে গেছিল, আমি নিয়ে সেই খাঁচার মধ্যে দিছি। খাঁচার মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে যে এইখানে নিচে যেন মলগুলা পড়ে যায়, এরা যেন কোনোভাবে অ্যামোনিয়া বা কোনো কিছু ইফেক্ট না হয়। আব্বা যেটা করছে সেটা হচ্ছে যে এই মানে মুরগিগুলাকে একটা ব্রুডারের মধ্যে দিয়ে ফ্লোরের মধ্যে দিয়ে দিছে। আমি বললাম, আব্বা এটা করছেন কেন? বলতেছে যে এইটা তো জায়গা অনেক বড়, এই কয়দিন ওরা বড় হয়ে গেছে অনেক, তো কি করবো, জায়গা বেশি লাগতেছে তাই এটা করে দিছি, তুই তো ছিলি না। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বাচ্চা, ওদেরকেও কিন্তু আলাদাভাবে আরেকটা জায়গায় শিফট করে দিছি। তো এই জিনিসটা করার আগে আব্বা যেটা করছে ওইটা হচ্ছে যে উনি ওই ফ্লোরের মধ্যে করে দিছে। এখন কি হয়েছে, বাচ্চাগুলো ওই যে পানিগুলো আছে পানির পাত্র থেকে পানি পুরা গায়ে মাখছে, নিচে ফেলছে। তারপরে হচ্ছে আপনার এরা ওই জায়গাতে যে তুষ মুষ দিছিল সব ভিজাই ফেলছে, একেবারে ঠান্ডা লেগে ওই বাল্ব ভেঙে ফেলছে। এইটা খাঁচার মধ্যে যেটা দিই সেই বাল্বও ভেঙে ফেলছে দেখছেন। তো যাই হোক ওই তারপরে কি হয়েছে, তখন আর কি আমি এসে দেখলাম যে এদের অবস্থা খুব খারাপ, নাজুক অবস্থা, তখন আর কি খাঁচার মধ্যে ট্রান্সফার করে দিছি। তো এই যে একটা বোঝার বিষয় আছে, এই জিনিসটা কিন্তু যে আসলে খামার মানে পরিচালনা করবে তার জানা খুব জরুরি। যদিও বা এই যে করতে করতে শিখবে, তো আমিও কিন্তু করতে করতেই শিখছি। তো ব্যাপার হচ্ছে যে সেই জায়গায় আপনারা যারা দূর থেকে খামার পরিচালনা করেন, যিনি আসলে খামার পরিচালনা করবে তাকে সবকিছু ভালোভাবে বলে বুঝিয়ে দিতে হবে, নতুবা কিন্তু আসলে এরকম প্রবলেম হতে পারে। তো এর জন্য আসলে খামার পরিচালনা করার ক্ষেত্রে যে জিনিসটা শিখলাম, যে জিনিসটা বুঝলাম, যে আসলে খামার পরিচালনা করবে তাকে মুরগি বা যে কোনো অ্যানিমেল সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হবে। যেমন আমার এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ওরা সব এক জায়গায় গাদাগাদি হচ্ছে, কারণ হচ্ছে কি এদের হিটটা একটু কম পড়তেছে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই 200 ওয়াটের বাল্বের পাশাপাশি আমি আরেকটা এক সাইডে 100 ওয়াটের বাল্ব লাগাই দিলাম, এবং আমার বুটিং টেকনিকটা খুব সহজ। এক সাইডে বাল্বের হিট বেশি, এক সাইডে কম। যে সাইডে বাচ্চার প্রয়োজন পড়বে তখন এই যেরকম বাল্বের তলে ওরা একাই এক জায়গায় জড়ো হয়ে যাবে, আবার যখন হচ্ছে হিট প্রয়োজন পড়বে তখন ওরা সরে আসবে। এবং অন্যান্য মুরগির ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই অবস্থা। এবং এসে দেখলাম যে সব এই যে সাইডের পর্দাগুলো সব অবস্থা খারাপ, তো পর্দাগুলো কি করলাম, আমি নেটগুলো সব লাগাই দিলাম, এবং পর্দার সাথে পলিথিনগুলো লাগাই দিছি আবার নতুন করে। এবং পুরা সাইডের পর্দা, আশেপাশের পর্দায়, এবং এই সাইডের পর্দাটা দেখতে পাচ্ছেন যে সাইডটা আসলে মুরগির বাচ্চাগুলোকে রাখি, সব সব সাইডে পলিগুলো সুন্দরভাবে লাগাই দিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। এত ঠান্ডার মধ্যে বাচ্চা যদি লাইটের মধ্যেও রাখি তাও এই কুয়াশার জনিত কারণে বা অন্যান্য কারণে ঠান্ডা লেগে যাবে। তো আসলে এই যে জিনিসটা বোঝা, যে মুরগির কি হচ্ছে, এই জিনিসটা বোঝাটা কিন্তু খুব কঠিন বিষয়। মানে কঠিন বলবো না, বলতে কি এটা একটা বোঝার বিষয় আর কি। তো যিনি আসলে মুরগি পালবে তার জন্য এরকম এইটা বোঝাটা জরুরি। এখন দেখতে পাচ্ছেন আমার ফার্মের যে বাচ্চা জায়গা রাখছি সেই জায়গাটা কত সুন্দর লাগতেছে, চারে সাইড দিয়ে পলি দেওয়া, নিচে পলি দেওয়া, কোনো দিক দিয়ে বাতাস আসতে পারতেছে না। এবং দুই ব্যাচ মুরগি আলাদা করে দিছি, ছোট বড়। এবং আগের যে ব্যাচগুলো ছিল সেগুলো কিন্তু ওপেন করে দিছি, ওরা ওপেন জায়গায় থাকতেছে। এভাবে কি হচ্ছে, আমার একের পর এক মুরগি সার্কেল ঘুরতেছে। তো আমার এই বাচ্চাগুলোকে কিন্তু রেডি করা, ওয়াশ করা, পুরো জায়গাটা কিন্তু একদম মলে ভর্তি হয়ে গেছে। এই মলের জায়গাগুলোকে পরিষ্কার করা বারবার, এবং অনেক কাজ আছে যেগুলো আমি ভিডিও করিনি, কারণ আমার ভিডিও কোনো ম্যান নেই। আমি যে আমাকে ভিডিও করে দেবো, আমার আব্বা আমাকে ভিডিও ধরে দিলে হয়, নাহলে নাই, অথবা আমি স্ট্যান্ডের মধ্যে করি, আর অনেক সময় দুই হাতে কাজ করা লাগে, তো তখন আসলে ভিডিও করতেও পারি না। আর আমার যে 18 তারিখের ডিম যেগুলো ছিল সেগুলো বের হয়েছিল 2 দিন আগে। আর আজকে হচ্ছে দেখলাম এই 18 তারিখে যে বাকি যে ডিম, এখান থেকেও দেখতে পাচ্ছেন কিছু কিছু ডিমে বের হয়ে গেছে, আমি বললাম আপনাদেরকে দেখাবো। ওই বাচ্চাগুলো কিছু বের হয়ে গেছে। আর 21 তারিখের যে ডিমগুলো সেগুলো আবার বের হওয়া শুরু হয়েছে। তো 21 তারিখের ডিমগুলো যেটা করবো সেটা হচ্ছে আমি এই ইনকিউবেটরে সেটারের মধ্যে নামাই দেবো, বাকি ডিমগুলোকে সরাই দিয়ে বাচ্চাগুলোকে 24 ঘন্টা পার হওয়ার পরে কিন্তু আমি মানে হচ্ছে ব্রুডারের মধ্যে দিব। একটা বাচ্চা যখন ইনকিউবেটরের মধ্যে বের হয় তার ঠিক 24 ঘন্টা পরে আর কি এই বাচ্চাগুলোকে আমি ব্রুডিং এর মধ্যে দেই। আর হ্যাঁ, ইনকিউবেটর নিয়ে একটা কথা বলি, ইনকিউবেটরের ভিতরে সাউন্ড করতেছিল, আমি যখন মেডিকেলে ছিলাম তখনই আমাকে ফোন দিছিল। তো আমার চাচতো ভাই, ছোট ভাই, ও আসলে বলতেছিল, ভাই ইনকিউবেটরে তো সাউন্ড করতেছে, আর্দ্রতা মনে হচ্ছে কম, কি করবো? আমি বললাম পানি দে। ও কি করছে, আমার ওই যে যে হিউমিডিফায়ার যেটা মানে বাটির মধ্যে রাখছে ওইটার মধ্যেই পুরা ডুবাই পানি দিছে। এতে কি হয়েছে, না হয়েছে ফগ, না হয়েছে হচ্ছে কোনো কিছু, না আর্দ্রতা বাড়ছে, বরং আমার ওই হিউমিডিফায়ারটাই নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন 21 তারিখের ডিমগুলো নামাই দিতেছি। তো যাই হোক, এরকম যে বিষয়টা, আমি ওকে বলছি উপরে আমার ওয়াটার লেভেল করা আছে, উপরের যে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন উপরে সেটার মধ্যে পানি দিতে বলছি, ও দিছে হচ্ছে ওই নিচে যে এখানে হিউমিডিফায়ার আছে সেটার মধ্যে পুরো লোড করে দিছে। তাতে কি হয়েছে, আমার ওইটা নষ্ট হয়ে গেছে, আমার আর্দ্রতা হয়নি, ডিমের আর্দ্রতা দেখলাম অনেক কম আছে। এর জন্য বুঝলাম যে কয়েকটা ডিম আমার নষ্ট যাবে। তো আসলে কারণ হচ্ছে যখন আর্দ্রতা কম থাকবে তখন ডিমের পানি শুকায় যাবে, বাচ্চা ঠিক মতো বের হতে পারবে না। তো তারপরেও আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, আমার এই বাচ্চাগুলা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই বাচ্চাগুলা কেমন লাগছে। আর আপনারা আরেকটা জিনিস কমেন্ট করবেন যে আপনাদের ইনকিউবেটর পরিচালনা সম্পর্কে যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি কোনো ভিডিও লাগে সেক্ষেত্রে আমি ভিডিও বানাবো কিনা বা বানাই দিব কিনা, কারণ ইনকিউবেটর নিয়ে অনলাইনে প্রচুর ভিডিও আছে। আসলে যেমন দেখতে পাচ্ছেন যে আমি একটা বাচ্চাকে বলি নষ্ট বের করলাম, এটা কিন্তু এই আর্দ্রতা কম বেশি হওয়ার কারণেই হয়েছে। যাই হোক, তো আমি কিন্তু সঠিক কথা বলা সবসময় বলার চেষ্টা করি, চাইলে কিন্তু আপনাদের আমাদের না দেখালেও পারতাম। তো ব্যাপার হচ্ছে যে এরকম করবো কিনা, অথবা আমার যে ব্রুডিং টেকনিক সেই ব্রুডিং টেকনিক সম্পর্কে আপনাদেরকে একটা ভিডিও দিব কিনা, কারণ এর আগেও আমি দিছি, ওই অনেক আগে
আগে আর কি, এখন রিসেন্ট দেওয়া হয়নি। তো লাগবে কিনা জানাবেন। আর আমি দেখতে পাচ্ছেন যে আমার স্ট্যান্ড দিয়ে ভিডিও করি বা আমার কোনো ক্যামেরাম্যান নাই, তাই আসলে ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম সময় থাকতে পারি না, আর ভিডিওটা মানে সেরকম একটা ভালো হয় না। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগতেছে, বা আমি যে এত কথা বলি এটা আপনাদের খারাপ লাগে কিনা, ভিডিও ছোট করা লাগবে কিনা। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার এই হাঁসটা, যে তলে যে হাঁসটা হচ্ছে, যে মানে সিঁড়ির তলে যে হাঁসটা ডিম নিয়ে বসেছিল ওই বাচ্চা ফোটানোর জন্য, ও দুইটা বাচ্চা বের হয়ে পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। ওখান থেকে আমি দুইটা বাচ্চা উঠাই নিয়ে এসে দেখি কি রে বাচ্চা কই থেকে বেরোলো, পরে দেখলাম যে ওর পেটের তলে, ওটাকে নিয়ে ব্রুডিং এ দিছি। আর এর পেটের তলে দেখতেছি আরো বেশ কয়েকটা বাচ্চা আছে, ওরাও হাঁটাচলা করতেছিল। এদেরকেও বের করে নিয়ে গিয়ে আমি ইনকিউবেটরের ভিতরে, ব্রুডারের মধ্যে দিয়ে দিব, ইনকিউবেটর বলতেছি সরি। তো ব্রুডারের মধ্যে দিবার, বাকি ডিমগুলো যেগুলো আছে, যেগুলো এখনো ফুটেনি, সেগুলোকে ইনকিউবেটরের হ্যাচিং এর মধ্যে দিয়ে দিব, কারণ হ্যাচিং তো এখন আমার চালুই আছে এর জন্য। আর চীনা হাঁসের বাচ্চা বা হাঁস পালন নিয়ে একটা ডিটেলস ভিডিও দিব, যদিও বা আমি চাইলে এর মধ্যে 8-10টা ভিডিও আপনাদেরকে দিয়ে দিতে পারতাম হাঁসের বাচ্চা ওঠা নিয়ে, কিন্তু আমার ওইরকম কোনো টেন্ডেন্সি নাই যে আমি হাঁসের বাচ্চা উঠছে দেখুন কি সুন্দর এগুলো নিয়ে একটা ভিডিও দিয়ে ভিউ কামাবো। আমার আমার কথা হচ্ছে আমি একটা ভিডিও দিলে যেন অবশ্যই কারো না কারো উপকার হয়। তো আসলে সেই জন্য আমি অনেক দিন যাবত একটা ভিডিও করার চেষ্টা করতেছি যে আমার হাঁস পালন করে লাভ হচ্ছে না লস হচ্ছে, কি হচ্ছে, হাঁসের বাচ্চা নিয়ে কি হচ্ছে, ডিটেলস একটা ভিডিও দিব ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। আর আপনাদের কমেন্ট করে জানাবেন যদি কোনো বিষয় যদি ভিডিও লাগে, হাঁস বা মুরগি বিষয়ে আমার কোনো বিষয় জানার জন্য যদি ভিডিও লাগে। আর যেহেতু আমি ফ্রিল্যান্সার, আমি আপনাদেরকে বলছি আসলে সময় খুব একটা বেশি পাই না, এর জন্য আসলে আরো বেশি ভিডিও করা হয় না বা ভিডিও দেওয়া হয় না। ফ্রিল্যান্সিং পাশাপাশি আমি কিছু ব্যবসা বাণিজ্য পরিচালনা করি, সেগুলোরও মানে আসলে সময় দেওয়া লাগে প্রচুর। তো আসলে এর জন্য আসলে ফার্মে বেশি খুব একটা বেশি সময় দিতে পারি না, আর ভিডিও করতে পারি না ঠিক মতো। তো আপনারা আমার জন্য আসলে দোয়া করবেন যেন আমি সব কাজগুলো খুব সুন্দরভাবে চালাই যেতে পারি। আর আপনাদের যদি কোনো বিষয়ে কোনো ভিডিও লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে কি হবে আমি জানতে পারবো যে আসলে কোন বিষয়ে আপনাদের ভিডিওটা চাচ্ছেন আর কি। আর এই যে বাচ্চা ব্রুডিং করতেছি ওর এই সম্পর্কে আমি একটা ভিডিও করব বলে নিয়াত করেছি, কিন্তু সে সম্পর্কে যদি আপনাদের আরো ডিটেলস কিছু লাগে সেটা জানাবেন। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার এই হাঁসটাকে বের করে দিলাম, দিয়ে ওকে একটু পানিতে চুবাই দিছি যেন ওর কুচাটা নষ্ট হয়ে যায়। ও যদি কুচা থাকে তাহলে কিন্তু খুব দ্রুত ডিম দিবে না, এর জন্য ছুটাই দেওয়ার জন্য ব্যবস্থা করলাম, কারণ ওর বাচ্চা তো বের করে নিছে। আর এই যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিছুদিন আগে ছোট ছোট দেখছিলেন আপনারা, এখন কিন্তু বড় হয়ে গেছে। আমার লেয়ারের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানেই আছে। আর এরপরে কিন্তু আরেকটা ব্যাচ, যেটা এর আগের ব্যাচ ছিল সেটা এখানে ছিল, এগুলা বের করে যে এখানে দিয়েছি সাইডে। আর এর আগের যে ব্যাচ সেগুলোকে কিন্তু অলরেডি বের করে ওপেন করে দিয়েছি। এখান থেকে কিন্তু আমার কিছুদিন পরে আবার এদেরকে বিক্রি করার মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এর আগের ব্যাচ এই সাইডে ছাড়া আছে। আর আমার ফার্মের পুরা জায়গাটাকে আমি ক্লিন করেছি, সবগুলো কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি বা ভিডিও করাও হয়নি, আমি লাস্টের দিকে ভাবলাম একটু ভিডিও করে রাখি। পুরা জায়গাটা একদম মল দিয়ে খ্যাতখ্যাতা অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক, দোয়া রাখবেন আমার জন্য, বেশ কিছু ভিডিও করে রাখছি আপনাদের জন্য, দেওয়া হচ্ছে না, যেমন আমার ফার্মের হিসাব নিকাশ বা কোনো কিছু। আর ফার্মের লাভ ক্ষতির টাইম প্রায় চলে আসছে, আপনাদের কি লাভ ক্ষতি সম্পর্কে জানতে ইচ্ছা করে কিনা, সে সম্পর্কে যদি জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু লাভ ক্ষতির হিসাবটা দেওয়ার চেষ্টা করবো, এবং আপনারা কিভাবে লাভবান হতে পারবেন বা কি করলে লাভ হতে পারে সে সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস জানাবো। আমার কাছে শখের কোনো জায়গা এখন আপাতত রাখতেছি না, শখ পরে করবো ইনশাল্লাহ। আপনাদেরকে চেষ্টা করবো একটা ভালো ইনফরমেশন দিয়ে কিভাবে লাভবান হওয়া যায়, সবাই মিলে কাজ করে আসলে কিভাবে একটা ভালো কিছু করা যায় সেটাই জানানোর চেষ্টা করবো। তো সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।